এমন একটা জেল যার চারপাশে ঘন জঙ্গল, ২৮০ জন ক্যাদি, তার মধ্যে ৭৬ জন মাটির নিচ দিয়ে পালানোর জন্য এমন একটা প্ল্যান তৈরি করেছে যে বহুদিন ধরে কারোর চিন্তা ভাবনাতেও আসবে না। ওরা সবাই একসাথে পালাবে। তাহলে তিনটে লম্বা সুড়ঙ্গ আলাদা আলাদা নামে কেন তৈরি করা হলো? কি করে বা পেলো সেসব সুড়ঙ্গ বানানোর জন্য যন্ত্রপাতি? আজ পর্যন্ত জেল পালানোর প্রায় সবগুলো মুভিতেই দেখা যায় যে শেষ অবধি সবাই নিরাপদে পালিয়ে যায়, কিন্তু এই বাস্তব ঘটনাতে এরকমটা হয়নি। IMDb-তে 8.2 একটা শ্বাসরুদ্ধকর একটা সত্য ঘটনা নিয়ে দ্য গ্রেট এসকেপ মুভি এক্সপ্লেন করতে চলেছি। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুভি শুরু হয় সাল 1942। জার্মানির কোনো একটা জায়গা, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। জার্মানির কোনো একটা জায়গায় অনেকগুলো ট্রাকে করে ২৮০ জন বন্দীকে নিয়ে আসা হয় একটা ক্যাম্পে। এই ক্যাম্প যার অধীনে ছিল তার নাম কর্নেল ওয়ান লুগার। জানা যায় এই ২৮০ জন হলো এলাইড ফোর্সের সৈনিক। এবার এলাইড ফোর্স কাকে বলে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চায়না সবাই মিলে একটা দল তৈরি করে বা একটা ফোর্স তৈরি করে, যার নাম ছিল এলাইড ফোর্স। তো এই ২৮০ জন মানুষ হলো সেই এলাইড ফোর্সের সৈনিক, যারা হিটলারের হাতে ধরা পড়েছে। সবাইকে একে একে ট্রাক থেকে নামিয়ে ভেতরে ঢুকাতে থাকে সেখানকার নাৎসি বাহিনী। দেখা যায় এনার নাম ক্যাপ্টেন রামসে। ক্যাপ্টেন রামসে ওই ২৮০ জন সৈন্য যাদের বন্দী করা হয়েছে তাদের লিডার ছিলেন। কর্নেল ওয়ান ক্যাপ্টেন রামসেকে সাবধান করে বলেন, ভালো করে শুনুন, এই ক্যাম্পটা এটা আমার এরিয়া। এর আগে কেউ ২বার, কেউ ৪বার, কেউ ৫বার, কেউ ১৭ বার পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যতবার তারা পালানোর চেষ্টা করেছে ততবার গেস্টাপোর হাতে ধরা পড়েছে। গেস্টাপো কাদের বলে? গেস্টাপো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের এমন একটা সেনাবাহিনী ছিল যারা কিনা ছদ্মবেশে এখানে ওখানে পড়ে থাকতো এবং এদের কাজই ছিল মানুষ ধরে ধরে খুন করা। মানে যারা হিটলারের বিপক্ষে কথা বলবে তাদেরকে সরিয়ে দেওয়া পৃথিবী থেকে। সে আরো বলে, আপনি তো ওদের ক্যাপ্টেন, বোঝান এসব বন্ধ করুন, নয়তো সবাইকে মরতে হবে। এখানে আপনাদের চারপাশে সবসময় জার্মান সেনা ঘুরে বেড়াবে। রাতে সেনারা এই ক্যাম্পের চারিদিকে টহলদারি করবে। এছাড়াও ক্যাম্পে বেশ কিছু ওয়াচ টাওয়ার আছে, মানে নজর রাখার জন্য তৈরি করা উঁচু জায়গা। সেখান থেকে আপনাদের উপরে সবসময় নজর রাখা হবে। সুতরাং এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে বা স্বপ্নও দেখে, আমি ঠিক টের পেয়ে যাব। এই হুমকির জবাবে ক্যাপ্টেন শুধু এতটুকুই বলে, আপনারা আপনাদের কাজ করুন, আমরা ঠিক আমাদের কাজ করে নেব। ক্যাম্পের ভেতরটা দেখা যায় এখানে বেশ কিছু আলাদা আলাদা ঘর করা ছিল। ঘরের ভিতরে ছিল ছোট ছোট রুম এবং রুমগুলোর ভেতরে বিছানা পাতা। এছাড়াও জিনিসপত্র রাখার জন্য আলমারি ছিল, ছিল বাথরুম, রান্নাঘর, পড়াশোনা করার জন্য লাইব্রেরি এবং তাদের বিনোদনের জন্য একটা জায়গা ছিল। এই সব কিছুর পাশাপাশি বন্দীরা চাইলে নিজেদেরকে ব্যস্ত রাখার জন্য ক্যাম্পের ভিতরে চাষবাসও করতে পারত। তো সেখানে পৌঁছানো মাত্র এলাইড ফোর্সের অনেক বন্দী ক্যাম্পটার দিকে খুব ভালো করে খতিয়ে দেখতে থাকে, কারণ তাদের যতই নজরদারির মধ্যে রাখা হোক না কেন, তারা কিন্তু পালানোর চেষ্টা করবে। সবকিছু দেখতে দেখতে তারা হঠাৎ লক্ষ্য করে যে ক্যাম্পটা যেহেতু নতুন তৈরি করা হয়েছে, তাই অন্য জায়গা থেকে বেশ কিছু রাশিয়ান বন্দীদের গাছ কাটার জন্য নিয়ে আসা হয়েছিল। যেহেতু এলাইড ফোর্সের ২৮০ জন বন্দীকে এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, সুতরাং রাশিয়ানদের আবার ক্যাম্প থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে ড্যানি আর উইলি নামে এই দুজনে একটা প্ল্যান বানায় যে তাদের দলের কিছু লোক নিজেদের মধ্যে মিথ্যা ঝামেলা লাগানোর নাটক করবে, যাতে সব নাৎসি সেনার নজর তাদের উপরে চলে যায়। আর এই সুযোগে তারা আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করবে। তো প্ল্যান মাপে ঝামেলা তো লাগানো হলো। এবার নাৎসি সেনা যখন ঝামেলা বন্ধ করতে ব্যস্ত হয়ে গেল, ড্যানি আর সেজউইক নাম এই দুজন ওই রাশিয়ান বন্দীদের ভিড়ে মিশে যায়, যাতে সেই রাশিয়ান বন্দীদের সঙ্গে তারাও এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে। অন্যদিকে দেখা যায় সেই রাশিয়ান বন্দীদেরকে গাছ কাটিয়ে সেগুলো ছোট ছোট ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। তাই আইভস, উইলি এবং আর কিছু লোক গিয়ে ওই ট্রাকে উঠে ডালপালা দিয়ে নিজেদেরকে ঢেকে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। কারণ সবাই মিলে যেহেতু একসাথে এখান থেকে বেরোনো যাবে না, তাই তারা আলাদা আলাদা করে কেউ ট্রাকে চড়ে আবার কেউ রাশিয়ানদের সাথে মিশে পালানোর চেষ্টা করে। তবে কর্নেল ভন প্রচন্ড চালাক মানুষ ছিলেন। সে খুব ভালো করে জানে যে এলিয়েটের যুদ্ধবন্দীরা ১ ইঞ্চি ফাঁক পেলেও সেটা সুযোগ তারা নেবেই। তাই তার নির্দেশে নাৎসি বাহিনী গাছের ডালপালা ভর্তি ট্রাক এবং রাশিয়ান বন্দীদের ভালো করে চেকিং করতে শুরু করে। এবং তখনই একে একে আরো ড্যানি, সেজউইক, আইভস, উইলি এবং যারা যারা এইভাবে পালানোর চেষ্টা করেছিল সবাই ধরা পড়ে যায়। তবে ইতিমধ্যে হিলস নামে এই লোকটা এমন একটা জায়গা খুঁজে বের করে যে জায়গাটা দুটো ওয়াচ টাওয়ারের মাঝখানে ছিল, এবং এই জায়গাটা এমন একটা জায়গা যে ওই দুটো ওয়াচ টাওয়ার থেকে কোনো সেনাবাহিনী এই জায়গার দিকে দেখতে পারবে না। সত্যিই কি তাই? তাহলে সেটা পরীক্ষা করে দেখা যাক। হিলস
একটা লোহার বল নিয়ে তারের গন্ডির ওই পারে বেড়া জালের কাছে সেই বলটাকে গড়িয়ে দেয় এবং ওয়াচ টাওয়ারের সেনাদের নজর এড়িয়ে হিলস ওই গন্ডিটা টপকে ওই জালের কাছে চলে যায়। কিন্তু এমন সময় উল্টো দিক থেকে আসা একজন নাৎসি সেনা হিলসকে দেখে ফেলে। তাকে লক্ষ্য করে টাওয়ারের সেনারা গুলি চালাতে থাকে। কর্নেল লুগাস সেখানে এসে পৌঁছায় এবং শাস্তি হিসাবে হিলস এবং আইপসিকে কুলারে পাঠিয়ে দেয়। এবার কুলার কাকে বলে? কুলার বলতে এই ক্যাম্পের ভিতরে একটা জেলখানার মতো অন্ধকার জায়গা আছে, যেখানে কোনো দোষ করলে বন্দীদেরকে কিছুদিন সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মুভিতে দেখা যায় রজ আর বাটলেট নামে আরেকজন বন্দীকে হাতে হাতকড়া পরিয়ে সেই ক্যাম্পে নিয়ে আসা হয়। জানা যায় এই বাটলেট এর আগেও নাকি বহুবার এই জার্মানদের হাত থেকে পালানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত সে বারবার ধরা পড়েছে। কিন্তু এবার বাটলেটকে ক্যাম্পে কুলারের মধ্যে ততদিন পর্যন্ত আটকে রাখার জন্য বলা হয়েছিল যতদিন পর্যন্ত যুদ্ধ শেষ না হয়। কিন্তু কর্নেল ভন একটু নরম প্রকৃতির মানুষ ছিলেন, তিনি অন্য একজন সৈন্যকে সম্মান দিতে জানতেন। তাই বাটলেটকে কুলারের মধ্যে না রেখে অন্যান্য বন্দীদের সাথে রেখে দেওয়া হয় এবং এটা কর্নেল ভনের অন্যতম ভুল ছিল। দেখা যায় বাটলেট ক্যাম্পের ভিতরে ঢুকে ক্যাপ্টেন রামসের সঙ্গে দেখা করে এবং তাদের কথাবার্তা থেকে জানা যায় বন্দীদের ভিতরে এক্স অর্গানাইজেশন বলে একটা সংস্থা আছে, যেখানে তারা সবাই মিলে বিভিন্ন পালানোর প্ল্যান এবং অন্যান্য বন্দোবস্ত করত। তাদের কথাবার্তা থেকে জানা যায় যে এখানে বন্দীদের মধ্যে বেশ কয়েকজন বন্দীরা মিলে একটা গ্রুপ সংস্থা তৈরি করেছে, যাদের কাজ হলো বিভিন্ন মাস্টার প্ল্যান তৈরি করা যে কিভাবে এখান থেকে পালিয়ে যাওয়া যায়, এবং সেই গ্রুপটার নাম হলো এক্স অর্গানাইজেশন। বাটলেটকে কিন্তু এই দলের লিডার হিসেবে মেনে নেওয়া হয়। সেদিন রাতের বেলা একটা মিটিং ডাকা হয় যে এখান থেকে কি করে তারা পালাবে। বাটলেট বলে এতদিন পর্যন্ত পালানোর যতগুলো প্ল্যান তৈরি করা হয়েছে সবগুলো জার্মানদের বিরুদ্ধে ছিল, কিন্তু এবার আমরা আলাদা কিছু করতে চলেছি। প্রথমত জার্মানরা যা চায় আমাদের সেটাই করতে হবে। ওরা চায় আমরা ক্যাম্পের মধ্যে চুপচাপ পড়ে থাকি, চাষাবাদ করি, আমরা সেটাই করব যাতে তাদের আমাদের উপরে কোনো সন্দেহ না হয়। এবং এইভাবে কিছুদিন যাওয়ার পর যখন জার্মান সেনারা আমাদের উপর বিশ্বাস হয়ে যাবে যে আমরা পালানোর কোনো প্ল্যান করছি না, তখন আমরা ক্যাম্পের ভিতরে থেকে বাইরে যাওয়ার জন্য তিনটে সুড়ঙ্গ তৈরি করব। সেই সুড়ঙ্গগুলোর নাম দেওয়া হবে টম, ডিক এবং হ্যারি। এই ক্যাম্পে যে এই ঘরগুলো বন্দীদের জন্য তৈরি করা হয়েছিল সেই ঘরগুলোর আলাদা আলাদা নাম্বার ছিল। টম নামে যে সুড়ঙ্গটা খোঁড়া হবে সেটা 104 নাম্বার ঘর থেকে পূর্বের দিকে খোঁড়া হবে, আর ডিক নামে যে সুড়ঙ্গটা খোদাই করা শুরু হবে সেটা হলো রান্নাঘরের থেকে উত্তর দিকে, এবং হ্যারি নামে যে সুড়ঙ্গটা খোঁড়া হবে সেটা 105 নাম্বার ঘর থেকে পূর্ব দিকে খোঁড়া হবে। এবার প্রশ্ন হলো এত বড় ক্যাম্পে এই তিনটি জায়গাকেই কেন সুড়ঙ্গ হিসেবে বেছে নেওয়া হলো? কারণ ক্যাম্পের এই জায়গাগুলো থেকেই সোজাসুজি সুড়ঙ্গ খুঁড়লে একটু দূরেই একটা জঙ্গল পাওয়া যাবে এবং সেই সুড়ঙ্গগুলো থেকেই বেরোনোর পর জঙ্গলে পালিয়ে যেতে সুবিধে হবে। কিন্তু প্রশ্ন হলো তিনটি সুড়ঙ্গ কেন? তিনটি সুড়ঙ্গ এই জন্য ছিল যে এই নাৎসি সেনা যদি এই সুড়ঙ্গগুলোর মধ্যে কোনো একটারও খোঁজ পেয়ে যায়, তাদের হাতে বাইরে যাওয়ার জন্য আরো দুটো সুড়ঙ্গ থাকবে এবং নাৎসি সেনা কিছুদিনের জন্য শান্ত থাকবে, যে এটা ভেবে তারা তাদের পালানোর প্ল্যান ধরে ফেলেছে এবং এই সুযোগে বাকি দুটো সুড়ঙ্গকে কাজে লাগিয়ে এই বন্দীরা এখান থেকে পালাবে। কারণ কারোর মাথাতেই আসবে না যে সেখানে একটা সুড়ঙ্গ খোঁড়া কঠিন ব্যাপার, সেখানে তিনটে সুড়ঙ্গ কেউ খুঁড়তে পারে। কিন্তু মাথার ব্রেন লাগানো শুধুমাত্র এখানেই শেষ ছিল না, এটা তো সবে শুরু ছিল। যেভাবে সুড়ঙ্গগুলো খোঁড়ে তা সত্যিই অবাক হতে হয়। বাটলেট পুরো 250 জনকে নিয়ে এখান থেকে বেরোতে চায়, কিন্তু এখান থেকে বেরোলেও কিন্তু বিপদ পেছন ছাড়বে না, কারণ পুরো শহর জুড়ে হিটলারের নাৎসি বাহিনী এবং গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে। সবার পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড চেক করা হচ্ছে। সুতরাং এখান থেকে বেরোনোর আগে কিছু জামা কাপড় দরকার, যে জামা কাপড়গুলো জেলবন্দির থেকে আলাদা হবে সাধারণ মানুষের মতো, এবং প্রত্যেকের একটা করে জাল পরিচয়পত্র বা নকল পরিচয়পত্র দরকার। এই 250 জন বন্দীদের মধ্যে যারা যেই বিভাগে কাজ করত সেনাবাহিনীর, মনে করো কেউ সেনাবাহিনীতে ডাক্তারের বিভাগে ছিল, কেউ মেকানিক বিভাগে, কেউ বা খোদাই করার কাজ করত। তো সেনাবাহিনীতে বিভিন্ন ধরনের বিভাগ থাকে, তাদেরকে তারা যে কাজ করত সেই অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়। কারণ এটা একটা বড় প্ল্যান ছিল। জাল পরিচয়পত্র তৈরি করার দায়িত্ব দেওয়া হয় একজনকে। ড্যানি আর উইলি নামে এই দুজন সুড়ঙ্গ তৈরি করার দায়িত্ব পায়, এবং সুড়ঙ্গটা যেহেতু মাটির অনেকটা নিচ দিয়ে হবে, সুতরাং তার ভেতরে যাতে অক্সিজেনের অভাব না হয় সেটার খেয়াল রাখবে সেজুইক নামে এই মানুষটা। হ্যান্ডলি নামে এনাকে দেখা যায় যে এ ভালো চুরি চামারি করতে পারে, তাই এ মিশনে নাৎসি সেনাদের নজর এড়িয়ে সমস্ত দরকারি জিনিসপত্র জোগাড় করবে সে, যেটা দিয়ে সুড়ঙ্গ খোদাই করা যাবে। এবং হ্যান্ডলির যাতে চুরি করতে সুবিধা হয় তাই নিমো
এবং হেইংস নামে এই দুজন বিভিন্ন ধরনের ঝামেলা ঝগড়া লাগিয়ে নাৎসি সেনাদের অন্যদিকে ব্যস্ত রাখবে। ড্যানিস নামে এনাকে দায়িত্ব দেওয়া হয় যে এই ক্যাম্পের কোন দিকে কি আছে সেটার একটা ম্যাপ তৈরি করতে এবং অন্যান্য তথ্য জোগাড় করার জন্য। তাদের কাছে জামা কাপড় বলতে আছে শুধুমাত্র এই বন্দীদের ইউনিফর্ম। এই ইউনিফর্মের জামা কোট সবকিছু কেটে রং করে অন্যরকম জামা কাপড় তৈরি করার ভার নেই গ্রিফিথ নামে এই লোকটা, যে জামা কাপড়গুলো পরে এই ক্যাম্পের বাইরে বেরোলে হিটলারের এই গেস্টাবোরা দেখে বুঝতে পারবে না যে এইগুলো যুদ্ধবন্দীদের পোশাক ছিল। ম্যাকডোনাল্ড নামে এনার উপরে দায়িত্ব পড়ে শত্রুপক্ষে সবার উপরে সে নজর রাখবে যাতে নাৎসি সেনা কখন কি করছে না করছে ক্যাম্পের ভিতরে সবাই সচেতন থাকতে পারে। তো বার্টলেটের প্ল্যান মাফিক সুড়ঙ্গ, জামা কাপড় এবং জাল নথিপত্র বানানোর প্রস্তুতি নিতে শুরু করে সবাই। সুড়ঙ্গ খোঁড়ার জন্য তাদের যন্ত্রপাতি বানানোর জন্য লোহা এবং অন্যান্য যেসব জিনিসপত্র লাগবে সেটা নিমো এবং হেন্সের সাহায্যে হ্যান্ডলি নাৎসি সেনাকে অন্যমনস্ক করে জোগাড় করে নেয় এবং শুরু হয় সুড়ঙ্গ খোদাইয়ের কাজ। এবার সিমেন্ট দিয়ে তৈরি করা মেঝো খুঁড়তে গেলে তো আওয়াজ হবেই এবং সেই আওয়াজে সেনাবাহিনী টের পেয়ে যাবে যে কিছু একটা কাজ চলছে। তাই কনভেল লিস নামের এই লোকটা আরো কিছু বন্দীদের নিয়ে জোরে জোরে গান করতে থাকে এবং সেই সুড়ঙ্গ খোঁড়ার সময় যে আওয়াজ হচ্ছিল সেই আওয়াজের সঙ্গে তালে তাল মিলিয়ে তারা গান গাইছিল যাতে বাইরের সেনাবাহিনীর কাছে এই সুড়ঙ্গ খোদাই করা শব্দ না যায়। এবং এরপরও যদি জার্মান সেনাবাহিনীর কানে কোন রকম সুড়ঙ্গ খোঁড়ার আওয়াজ যায়, এই জন্য তারা কি করে, তারা কিছু বন্দীরা মিলে লোহার খুঁটি পুঁততে থাকে ওই সুড়ঙ্গ খোঁড়ার আওয়াজের তালে তালে। এবং এর ফলে ঘরের ভিতরে কি হচ্ছে নাৎসি সেনা সেটা কিছু টের পায় না। তারা হয়তো পারফেক্ট প্ল্যান করেছিল। নাৎসি সেনা যখন রাতের বেলা তাদের ঘর চেক করতে আসতো, তারা একে অপরে সিগন্যাল দিয়ে কাজ বন্ধ করে সবকিছু আগের মতো করে যে যার জায়গায় ফিরে যেত। অন্যদিকে দেখা যায় হিলস আর আইভস কুলার থেকে বেরিয়ে এসছে অনেকদিন পর। হিলস আবার পালানোর কথা বললে বার্টলেট তাকে বলে, দেখো হিলস, আমরা এখান থেকে পালানোর একটা বড় সড়ো প্ল্যান করেছি যেখানে আমরা তিনটে সুড়ঙ্গ খোদাই করেছি। এই সুড়ঙ্গগুলো বাইরের ওই জঙ্গলে গিয়ে মিশে যাবে। সুড়ঙ্গগুলো ঠিকঠাক হয়ে গেলে আমরা এখান থেকে 250 জন মিলে এখান থেকে পালিয়ে যেতে পারবো এবং এখান থেকে বেরোনোর পর কেউ ট্রেনে যাবে, কেউ জলপথে যাবে, আবার কেউ বা এদেশের সাধারণ মানুষের সাথে মিশে যাবে, আবার কেউ বিমানে করে অন্য দেশে চলে যাবে। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো এই ক্যাম্পের বাইরে জঙ্গলের ওই পারে কি আছে আমরা কেউই জানি না, কারণ আমরা আগে কেউ এই শহরের মধ্যে আসিনি। সুতরাং এই ক্যাম্পের জঙ্গলের বাইরে কি আছে সেসবের জন্য আমাদের কিছু তথ্য চাই, যেমন এখান থেকে শহরে যেতে কতক্ষণ লাগবে, রেল স্টেশন এখান থেকে কত দূর, জলপথে এখান থেকে কোন কোন জায়গায় যাওয়ার রাস্তা আছে, ক্যাম্প থেকে বেরোনোর পর এবং রাস্তায় কোথায় কোথায় পুলিশ বা গেস্টাবোর পাহারা আছে। তো আমার একটা প্রপোজাল আছে তোমার জন্য। তুমি যদি এই ক্যাম্পের বাউন্ডারি বেড়াজাল কেটে এই সমস্ত খবর নিয়ে আবার নিজে থেকে ধরা দিয়ে এই ক্যাম্পে ফিরে আসো, তাহলে প্ল্যানটা সাকসেসফুল করা যাবে। তাহলে তোমার থেকে জানতে পারবো যে কোথায় কি করতে হবে আমাদের। কিন্তু এখান থেকে পালানো বিশাল বড় ব্যাপার। তারপরে একবার পালানোর পর আবার কে নিজে থেকে ধরা দিতে এখানে আসবে। সুতরাং স্বাভাবিকভাবে হিলস রাজি হয় না। ওইদিকে সুড়ঙ্গ তৈরিতে দুটো সমস্যা দেখা দেয়। এক, মাটি খোঁড়ার পর সুড়ঙ্গের ভিতরে ঠিকঠাক সাপোর্টের অভাব, বারবার মাটির ধস নামতে থাকে। তাই ধস নামা আটকানোর জন্য একটা শক্ত কাঠামো তৈরি করার জন্য প্রচুর কাঠের দরকার। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে যে প্রচুর পরিমাণে মাটি বেরিয়েছে সেগুলোতে ভেজা মাটি, কারণ মাটির অনেকটা গভীর ওরা খোঁড়াখুড়ি করেছিল। কাজেই ক্যাম্পের এই জমির শুকনো মাটির উপর নিয়ে গিয়ে যদি ওই সুড়ঙ্গের মাটি ফেলা যায় তাহলে নাৎসি সেনা টের পেয়ে যাবে ভেজা মাটি কোথা থেকে এলো। তাই সেই মাটি কি করে এবং কোথায় সরানো যায় সেটা নিয়ে সবাই চিন্তায় পড়ে। তাই প্রথমে সমস্যা মেটানোর জন্য খোঁজ নিয়ে দেখা যায় যে লোক অনুযায়ী সেই ক্যাম্পের অনেকগুলো ঘরে খালি আছে এবং সেই ক্যাম্পের ঘরগুলোতে কিছু খাটও বাড়তি আছে, শোবার খাট। এছাড়া ক্যাম্পের ঘরের মেঝেগুলো সিমেন্টের হলো, দেয়ালগুলো কিন্তু কাঠের ছিল। তাই হ্যান্ডলি, ম্যাকডোনাল্ড এবং হিলস আরো অন্যান্যরা মিলে এবার ফাঁকা ঘরের দেওয়াল এবং সেই বাড়তি খাটগুলো থেকে কাঠের তক্তা জোগাড় করা শুরু করে। দ্বিতীয়ত, ওই সুড়ঙ্গের মাটি ফেলার জন্য অ্যাশলি পিট নামের এই লোকটা একটা ভালো বুদ্ধি দেয়। সে বলে যে তারা সবাই মিলে একটা মোটা দড়ি দুই প্রান্তে দুটো কাপড়ের ব্যাগ লাগিয়ে ব্যাগের নিচের দিকটা সেলাই না করে একটা সুতো দিয়ে এমন ভাবে বাঁধতে হবে যাতে হালকা টান মারলেই সেটা খুলে যায়। এরপর সেই দুটো ব্যাগের মধ্যে সুড়ঙ্গের মাটি ভর্তি করে ওই দড়িটা গলায় ঝুলিয়ে উপর দিক থেকে জামা প্যান্ট পরে নেবে এবং ব্যাগের নিচের দিকে বাঁধা সুতো দুটো পকেটে নিয়ে নেবে। এরপর ক্যাম্পের যে জায়গায় তারা চাষবাস করছে সেখানে গিয়ে ওই দুটো ব্যাগের নিচের দিকে বাঁধা সুতো টান মারলেই মাটিটা তাদের প্যান্টের নিচ দিয়ে ওই চাষের জমিতে পড়ে যাবে এবং সেখানে চাষের জমির মধ্যে এই ভেজা মাটিটাকে তারা এমন ভাবে মিশিয়ে দেবে যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর বাধা হলো তারা যে ক্যাম্প থেকে পালানোর পরে এই শহরে সাধারণ মানুষের মতো মিশে থাকবে, সেটার জন্য নকল পরিচয়পত্র দরকার এবং সেটা তৈরি করার জন্য তাদেরকে ওই দেশেরই একজন নাগরিকের সব আসল কাগজপত্র দরকার, যেটা সাহায্যে কলিন এবং তার লোকজন নকল কাগজপত্র তৈরি করতে পারবে। কারণ তারা তো জানে না এই দেশের পরিচয়পত্র হিসাবে কোন কাগজগুলোকে দেখানো হয় সেগুলো দেখতে কেমন। সুতরাং যে কোনো একজন নাগরিকের
প্রত্যেকের পরিচয়পত্র চুরি করতে হবে এবং সেটা করার জন্য হেনলি ওয়ার্নার নামের একটা বোকাশোকা নাৎসি সেনাকে কথার জালে ফাঁসিয়ে ভুলভাল বুঝিয়ে নিজের ঘরে নিয়ে আসে এবং তারপর তার মানিব্যাগটা চুরি করে নেয়। তার ব্যাগের মধ্যে পরিচয়পত্র সহ আরো জরুরি নথি ছিল, সেগুলো দেখে জাল কাগজপত্র বানানোর কাজে লেগে পড়ে কলিং। এরপর একদিন টম, ডিক, হ্যারি নামে যে 3টি সুড়ঙ্গ তৈরি করার কথা হয়েছিল তার মধ্যে টম নামে সুড়ঙ্গটাকে তারা তৈরি করার কাজে একদম উঠে পড়ে লাগে, কারণ সামনেই অমাবস্যা রাতে বাইরে ঘন কালো অন্ধকার থাকবে এবং তখনই তারা সেখান থেকে পালাবে। কিন্তু তাদের কপালে দুঃখ লেখা ছিল। একদিন কিছু নাৎসি সেনা ঘরে ঢুকে সবকিছু চেক করতে শুরু করে এবং তারা টম নামে ওই সুড়ঙ্গটাকে খুঁজে পেয়ে যায়। এটা শোনার পর আইভস মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। সে এতটাই ভেঙে পড়ে যে সে নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গিয়ে সেই ক্যাম্পের বেড়া জাল বেয়ে উপরে যাওয়ার চেষ্টা করে এবং টাওয়ারে পাহারায় থাকা নাৎসি সেনার গুলিতে সে মারা যায় এবং নিজের দলের একজনকে এইভাবে শত্রুদের গুলিতে মরতে দেখে হিলস ঠিক করে যে বাটলেটের দেওয়া প্রস্তাব অনুযায়ী সে বেড়া জাল কেটে কোনো রকমে এখান থেকে পালাবে এবং বাইরে গিয়ে এই শহরের কোথায় কি আছে না আছে সবকিছু দেখে আবার এখানে ফিরে আসবে, যাতে এই ক্যাম্পের সব মানুষগুলো ঠিক মতো পালাতে পারে এবং পালানোর পর ঠিকঠাক মতো বাঁচতে পারে। তাই পরের দিন রাতে হিলস সেই বেড়া জাল কেটে পালায় আর ক্যাম্পের ভিতরে বাকিরা পরের সুড়ঙ্গ অর্থাৎ ডিক আর হ্যারি এই দুটো সুড়ঙ্গ তৈরির কাজ এগিয়ে নিয়ে যেতে থাকে। এরপর সবার যখন জাল কাগজপত্র তৈরি করা প্রায় শেষের দিকে একদিন কলিং এর চোখে একটা সমস্যা দেখা যায় এবং একসময় চোখে দেখার ক্ষমতা সে পুরোপুরি হারিয়ে ফেলে। ওইদিকে হ্যারি নামের সুড়ঙ্গটা প্রায় শেষের দিকে। পরের অমাবস্যাতে তারা সেখান থেকে বাইরে বেরোবে। এরপর মুভিতে দেখা যায় একটা সময় হিলস তার কথা মতো বাইরে যাওয়ার পর সব দরকারি খোঁজ খবর নিয়ে নিজে থেকে নাৎসি সেনার কাছে আবার ধরা দেয় এবং তাকে আবারও এই ক্যাম্পে ফিরিয়ে আনা হয়। সে এসে বাটলেটকে সবকিছু জানায় কোথায় কি আছে কি না আছে। তারপর দেখতে দেখতে একদিন সেই অমাবস্যার রাত চলে আসে। তারা এতদিনের প্ল্যানকে আজকে বাস্তবে কাজে লাগাবে। হ্যারি নামের সুড়ঙ্গটাকে দিয়ে তারা সবাই বাইরে বেরোবে। হ্যারি নামের সুড়ঙ্গটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা শক্ত কাঠের কাঠামো তৈরি করা হয়েছে। তারপর সুড়ঙ্গ দিয়ে সবাই যাতে সহজে যাতায়াত করতে পারে তার জন্য বেশ কয়েকটা চাকা লাগানো স্ট্রেচারের মতো বানানো হয়েছে এবং সেটা মসৃণ ভাবে নিয়ে যাওয়ার জন্য লোহা দিয়ে তৈরি করা হয়েছিল দুটো রেল লাইনের মতো। এছাড়াও সুড়ঙ্গের ভেতরে কারণ নিঃশ্বাস প্রশ্বাসের যাতে সমস্যা না হয় সেই জন্য বসানো হয় একটা এয়ার পাম্প। এই এয়ার পাম্পটা মাটির এতটা নিচে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখছিল। তারা সবাই একসময় বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। বাটলেটকে দিয়ে শুরু করে সবাই একে একে স্ট্রেচারের উপর শুয়ে পড়ে এবং ধীরে ধীরে পৌঁছে যায় সুড়ঙ্গের শেষ প্রান্তে। এর উপরের দিকে আছে একটা গর্ত যে দিয়ে তাদের বাইরে বেরোতে হবে, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা দেখা দেয়। হিল সবাইকে বাইরে বেরোতে সাহায্য করার জন্য আগেই সুড়ঙ্গের শেষে এসে দেখে সুড়ঙ্গ তৈরি করার সময় তাদের গণনাতে মানে মাপঝোপ নেওয়াতে একটু ভুল হয়ে গেছে। এই কারণে সুড়ঙ্গটা জঙ্গলের সঙ্গে না মিশে ক্যাম্পের বাইরে যে ফাঁকা জমি ছিল সেখানে এসে শেষ হয়েছে। সুতরাং এই সুড়ঙ্গ থেকে বেরোনোর পর আরো 20 ফুট দৌড়ে গিয়ে তারপর সবাইকে জঙ্গলে মিশতে হবে এবং যার ফলে বাইরে বেরোনোর পর তারা সহজেই সেখানের পাহারায় থাকা নাৎসি সেনাদের নজরে পড়ে যেতে পারে। তাই হিলস একটা বুদ্ধি বার করে। সে বলে ক্যাম্পের বাইরে যে নাৎসি সেনারা পাহারা দিচ্ছে তারা ক্যাম্পের দিকে মুখ করে তাকিয়ে আছে, অর্থাৎ জঙ্গলের দিকে কি হচ্ছে সেটা তারা নজর রাখছে না। তাই হিলস একটা দড়ি নিয়ে এক প্রান্ত সুড়ঙ্গের একটা খুঁটিতে বেঁধে রাখে আর বাকি দড়িটা নিয়ে আগে বেরিয়ে গিয়ে জঙ্গলের একটা গাছের আড়ালে লুকিয়ে পড়বে। এরপর সুযোগ বুঝে ওই দড়িতে টান মেরে এই সুড়ঙ্গের ভিতরে থাকা লোকেদের সিগন্যাল দেবে, কারণ একজন কেউ যদি লক্ষ্য না করে ওই পাশ থেকে যে গার্ডের মুখটা জঙ্গলের না ক্যাম্পের দিকে, তাহলে তারা কি করে বুঝবে যে তাদের কখন সেখান থেকে বেরোনো উচিত। এবং এইভাবে তারা একে একে সবাই মিলে বেরিয়ে কেউ জঙ্গলে, কেউ রেল স্টেশনে এবং কেউ শহরের অন্যান্য জায়গায় চলে যাবে। এরপর হিলস এর প্ল্যান মাফিক কয়েকজন হিলসের সাহায্যে বাইরে বের হয়। ঠিক তখনই এলাইট ফোর্সের একটা যুদ্ধ বিমান এসে জার্মানির সেই এলাকায় হামলা করে এবং সেই সময় সাধারণত চারদিকে সব আলো নিভিয়ে দেওয়া হয়, কারণ উপর থেকে কোনো আলো দেখতে পেলেই শত্রুপক্ষ বিমান থেকে বোম ফেলবে। এই সুযোগে অ্যাশলি পিট কলিংকে নিয়ে হ্যান্ডলি, ড্যানি, উইলি, সেজুইক, বাটলেট, ম্যাকডোনাল্ড সহ আরো সবাই সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে যায়। এটা তাদের কাছে ছিল একটা ভালো সময়। তবে ক্যাভেনলিস তাড়াহুড়ো করে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায় আর আওয়াজ পেয়ে নাৎসি সেনারা সতর্ক হয়ে যায়। এর মধ্যে শত্রুপক্ষের যুদ্ধ বিমান চলে যাওয়াতে আবার চারিদিকে আলো জ্বলে ওঠে। নাৎসি সেনা জঙ্গলের দিকটা ভালো করে খুঁজে দেখতে এলে হিলস, ক্যাভেনলিস যে যেখানে যেমন ভাবে ছিল ঘাপটি মেরে পড়ে থাকে। কোনো কিছু না পেয়ে নাৎসি সেনা ফিরে চলেই যাচ্ছিল। এমন সময় সুড়ঙ্গের ভেতর থাকা একজন হিলসের থেকে কোনো সিগন্যাল না পেয়ে উত্তোলা হয়ে বাইরে বেরিয়ে আসে আর নাৎসি সেনাদের নজরে পড়ে যায়। ক্যাভেনলিস আর হিলস কোনো মতো সেখান থেকে পালাতে পারলেও ওই সুড়ঙ্গ সহ বাকি বন্দী এবং তাদের পুরো প্ল্যানটা নাৎসি সেনারা ধরে ফেলে। সুতরাং বাকি আর কেউ এই ক্যাম্প থেকে বেরোতে পারে না। পরের দিন নাৎসি সেনা লক্ষ্য করে যে এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে মোট 76 জন পালিয়েছে, কারণ 76 জন ক্যাদি কম। অন্যদিকে দেখা যায় বাটলেট, ম্যাকডোনাল্ড, এলসিপিড, হ্যান্ডলি এবং কলিং ছাড়াও আরো বেশ কয়েকজন পালিয়ে আসা বন্দী আগামী যাত্রাটা ট্রেনে করার সিদ্ধান্ত নেয় এবং তারা স্টেশনে আসে। কিন্তু তারা এমনি ভাব করতে থাকে যেন কেউ কাউকে চেনে না।
কারণ বিপদ কিন্তু এখনো মাথার উপর থেকে যায়নি। এরপর ট্রেন আসার পরে তারা সবাই আলাদা আলাদা কামরায় উঠে যায়। তবে এতজন এলাইট যুদ্ধবন্দী পালিয়ে যাওয়ার খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। সুতরাং হিটলারের সেনাবাহিনী এবং গেস্টাপো ট্রেনে সবার পরিচয়পত্র চেক করার জন্য উঠে। এটা দেখে হ্যান্ডলি কলিংকে নিয়ে ট্রেনের পেছন দিকে চলে যায়, আর মাঝ রাস্তায় ট্রেনটা আসতেই কলিংকে নিয়ে ঝাঁপ দিয়ে পাশের একটা জঙ্গলের জমিতে পড়ে যায়। আসলে হ্যান্ডলি বা কলিং কেউই ভালো করে জার্মান ভাষা বলতে পারতো না, তাই তাদের যদি গেস্টাপো এসে জিজ্ঞাসাবাদ করতো তারা ধরা পড়ে যেত। এই বিপদ এড়ানোর জন্যই তারা ট্রেন থেকে ঝাঁপিয়ে পালায় এবং নাৎসি সেনাদের যে যুদ্ধ বিমানবন্দর আছে সেখানে গিয়ে একটা যুদ্ধ বিমানে উঠে পড়ে এবং ঠিক করে যে তারা বিমানে করে সোজা সুইজারল্যান্ডে গিয়ে নামবে। কিন্তু যেতে যেতে হঠাৎ বিমানটার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বিমানটাও উপর থেকে নিচে এসে একটা গাছে ধাক্কা মারলে তাতে দাও দাও করে আগুন জ্বলে যায়। ঠিক তখনই সেখান দিয়ে যাওয়া কিছু গেস্টাপোর গুলিতে কলিং মারা যায় এবং হ্যান্ডলিকে তারা বন্দি করে নেয়। ক্যাভেনলিস আবার আরেকজন ট্রাক ড্রাইভারের কাছে লিফট চেয়ে ফেসাদে পড়ে, কারণ দেখা যায় ওই ট্রাক ড্রাইভার আসলে গেস্টাপোর হয়ে কাজ করে। আগেই বলেছিলাম যারা গেস্টাপো তারা বিভিন্ন ছদ্মবেশে মানুষ খুন করার কাজ করত হিটলারের হয়ে। তবে বার্টলেট, ম্যাকডোনাল্ড, অ্যাসলিপিড ট্রেনের লাস্ট স্টপেজে এসে নামে। তবে দুর্ভাগ্যবশত সেখানে পাহারায় থাকা একজন গেস্টাপো অফিসার বার্টলেটকে এবং ম্যাকডোনাল্ডকে চিনে ফেলে পেছন থেকে। অ্যাসলিপিড এটা বুঝতে পারে সেই গেস্টাপো অফিসার কিছু করার আগেই তাকে তারই বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় বার্টলেট এবং ম্যাকডোনাল্ড সেখান থেকে সতর্ক হয়ে পালিয়ে গেলেও গেস্টাপোদের গুলিতে অ্যাসলিপিড সেখানেই প্রাণ হারায়। যদিও পরে এক জায়গায় এসে বার্টলেট আর ম্যাকডোনাল্ড বাস ধরতে গেলে সেখানে আরেকজন গেস্টাপো অফিসার নিজের কথার জালে তাদেরকে ফাঁসিয়ে বুঝে যায় যে এরা এলাইট ফোর্সের পালানো সেই বন্দী যারা কিনা ক্যাম্প থেকে পালিয়েছে। এরপরও বার্টলেট এবং ম্যাকডোনাল্ড পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর আসার পর গেস্টাপোরা তাদেরকে গ্রেপ্তার করে নেয়। এরপর দেখা যায় যে গেস্টাপোরা বার্টলেট, ম্যাকডোনাল্ড, ক্যাভেন্ডিশ সহ আরো 50 জনকে একটা ট্রাকে তুলে ক্যাম্পে ফিরিয়ে যাওয়ার নাম করে একটা শুনশান জায়গায় নিয়ে আসে। ট্রাক থেকে নামায়, তাদেরকে একের পর এক গুলি করে মেরে ফেলে। ওদিকে হিলস অনেক ফন্দি করে একটা গেস্টাপোর বাইক চুরি করে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু গেস্টাপোরা তাকে ফলো করতে শুরু করে। শেষমেশ হিলসকেও গেস্টাপোদের হাতে বন্দী হতে হয়। তবে ড্যানি আর উইলি ধরা পড়েনি। তারা সবার মতো ট্রেন, বাস বা গাড়ি এইসবের দিকে না গিয়ে পালানোর জন্য তারা জলপথ বেছে নেয়। একটা নৌকা জোগাড় করে তারা কিছু দূর এসে সুইডেন যাওয়ার জাহাজে উঠে পড়ে। সুইডেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা নিরপেক্ষ দেশ ছিল, কাজে সুইডেনে একবার পৌঁছে যেতে পারলে জার্মানরা তাদের আর কিছুই করতে পারবে না। ওইদিকে ফ্রেঞ্চ রেজিস্ট্যান্স নামে ফ্রান্সের একটা সংস্থা ছিল যারা কিনা হিটলারের পার্টির বিরুদ্ধে যারা বিদ্রোহ করত তাদেরকে সাহায্য করত। তো সেই রকম কিছু মানুষের সাহায্য সেজুইককে দেখা যায়। সে প্রথমে ফ্রান্সে যায় এবং সেখান থেকে সে স্পেনে চলে যায়। ক্যাম্পে ফিরে আসার পর হ্যান্ডলির বারবার মনে হতে থাকে এতজনের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, এত প্ল্যানিং সবকিছু বিফলে চলে গেল। তাদের এই মিশন সম্পূর্ণভাবে সাকসেসফুল নয়। তবে হ্যাঁ, কয়েকজন নিঃসন্দেহে পালিয়েছে এবং তারা আলাদা করে একটা মুক্ত জীবন পেয়ে গেল। মুভি শেষে দেখা যায় যে গেস্টাপোর বাইক চুরি করে পালানোর চেষ্টা করার জন্য ক্যাম্পে ফেরানোর পর হিলসকে আবার সেই কুলারে বন্দি করে দেওয়া হয়। কে বলতে পারে এত কিছুর পরও সেখানে উপস্থিত বন্দি এবং সেই কুলারে বন্দি থাকা হিলস হয়তো আবার পালানোর প্ল্যান করবে, কারণ তারা কিন্তু 3টে সুড়ঙ্গ বানিয়েছিল। তার মধ্যে টম আর হ্যারিকে তারা ব্যবহার করেছিল, কিন্তু ডিক নামে আরেকটা সুড়ঙ্গ ছিল, সেটা কিন্তু এখনো কেউ জানে না। সেটা কিন্তু নাৎসি সেনাদের নজরে তখনও পড়েনি। তো এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ঘটনা নিয়ে বানানো মুভির গল্প। মুভিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের গল্পে।